হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও বা টপিক্সটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পারছেন। একটি লো বাজেটে আপনি বাড়ি কীভাবে তৈরি করবেন বা বাড়ি বানাতে গিয়ে আপনি কোন কোন বিষয়গুলো নজর রাখলে আপনার বাড়ির খরচটাও কম হবে এবং বাড়িটিও ভালো সুন্দর হবে। অনেকেই ভাবছেন, অনেকেই বাড়ি করবেন যারা বলে ভাবছেন যারা, তারা অনেকেই ভয় পাচ্ছেন যে আপনার বাজেট কম, কিন্তু আমি বাড়ি বানাতে গিয়ে দেখা যাচ্ছে তার আগে মিস্ত্রি বা আদার্স যারা বাড়ি বানাচ্ছেন তাদের কাছে খবর নিতে গিয়ে দেখছেন যে আপনার খরচটা বেশি হয়ে যাওয়ার চান্স আছে বা আপনার বাজেটের থেকে বেশি হয়েছে। আমি তাদের জন্য আজকে এই ভিডিওটি তাদের জন্যই বিশেষ করে বানিয়েছি। তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন এই ভিডিওটি। আপনারা দেখুন ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন যে আপনার বাজেটে কীভাবে বাড়িটি আপনার তৈরি হয়ে যাবে বা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখুন, মনোযোগ সহকারে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কম খরচে বা বলতে পারি লো বাজেটে কীভাবে আপনি একটা সুন্দর সুস্থ ভালো বাড়ি বানাবেন। তার জন্য রইল 15টি টিপস এমন বা 15টি পয়েন্ট যা কিন্তু আপনার বাড়ি বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম পয়েন্ট আমি বলবো যে একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হায়ার করুন বা ওনাকে দিয়ে একটা প্ল্যান পাস করুন, যাতে আপনি আপনার কাজটা সুন্দরভাবে করতে পারেন। অনেক গ্রামাঞ্চলে বা শহরের দিকেও এখনও পর্যন্ত আপনারা অনেকেই ভাবেন যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তাদেরকে দিয়ে আমি কেন 10 থেকে 12 হাজার টাকা খরচ করে 10 থেকে 20 হাজার টাকা খরচ করে আমি বেকার আমি এক্সট্রা খরচ দেবো, তার থেকে মিস্ত্রিকে দিয়ে আমি একটা নিজের মতন করে প্ল্যান পাস করে কাজটা করব। প্ল্যান করে পাস তো না, প্ল্যান করে আমি কাজটা করতে চাইছি, করব। আপনারা হয়তো ভাবছেন, কিন্তু এটা কিন্তু ভুল করবেন। কারণ কি, আপনি যখন ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন প্ল্যানটা পাস করবেন বা ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন কাজটা করাবেন, সেই ওয়ার্কিং ড্রয়িং যেই ড্রয়িং দিয়ে কাজ করবেন, সেই ড্রয়িংয়ে আপনি আপনার মতন হয়তো বললেন যে এই জায়গায় এই ডিজাইনটা হবে, এই বিল্ডিং এই রুমটা হবে, আপনি হয়তো বলেছেন, সেই হিসেবে হয়তো রুমটা তার প্ল্যানটা করছে। কিন্তু আপনি যদি বলে দেন তার সাথে সাথে যে আমি হয়তো বাজেটটাও আমার কিন্তু লো আছে, লো কস্টের মধ্যে আমি করতে চাইছি, বাজেটটাও আমার কিন্তু কম, তাহলে কিন্তু তারা সেরকমভাবে ডিজাইন করে অ্যানালাইসিস করে একটা সুন্দর বাড়ি তৈরি করে দিতে পারবেন। হয়তো দেখা গেল যে যেখানে হয়তো 12টা পিলার হয়তো মিস্ত্রি লাগাচ্ছিল, সেখানে হয়তো 10টা পিলারেই আপনার ইঞ্জিনিয়ার দিয়ে সেখানে হয়ে যাওয়ার চান্সটা বেশি। আপনি যদি সেরকমভাবে আপনার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন, তারা এমনভাবে অ্যানালাইসিস করে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। অযথা একটা কি দুটো পিলার হয়তো অনেক সময় কম লেগে যেতে পারে, বা বলা যায় যে বিমের পরিমাণ হয়তো এক্সট্রা হয়তো মিস্ত্রি দিয়ে সেটা করে দেয়, সেটা হয়তো বিম হয়তো যেখানে লাগতো না সেখানে হয়তো বিমটা এক্সট্রা পড়ে মিস্ত্রি দিয়ে দিচ্ছে, সেটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যে করেন, তাহলে কিন্তু সেই জায়গাটা লাগার চান্স বা সম্ভাবনা কম থাকে। অর্থাৎ এক্সট্রা খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যায়। বলবো যে 10-12 হাজার টাকা 10-20 হাজার টাকা দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কিন্তু 70 থেকে 80 হাজার বা প্রায় 1 লাখ টাকা সেভিংস করতে পারেন। এটা কিন্তু আপনি এখন হয়তো বুঝতে পারবেন না, যখন আপনি ইঞ্জিনিয়ার হায়ার করবেন বা প্ল্যান পাস করার পর তাকে দিয়ে যখন কাজটা ওঠানোর চেষ্টা করবেন, উঠাবেন, আপনার বাড়িটাও যেমন সুন্দর সুস্থ ভালো বাড়ি হবে ইঞ্জিনিয়ারের পর্যবেক্ষণে, এবং বলতে পারি যে সেভিংসটাও কিন্তু আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই জায়গাগুলো সেভিংস হচ্ছে। অযথা তখন কিন্তু খরচাগুলো অনেকটাই কমে যাবে। 2 নম্বর পয়েন্টে বলবো যে জমি বা প্লট যেখানে আপনি যখন কিনবেন মানে বাড়ি তৈরি করবেন, তার আগে একটা জমি বা প্লট বাছছেন বা কিনবেন, দেখবেন অযথা সেটা যেমন ইরেগুলার শেপ না হয়, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপ যদি হয়, সেই ক্ষেত্রে আপনি তার উপরে বাড়িটা বানানোর চেষ্টা করবেন। ইরেগুলার শেপ অর্থাৎ 3টে বাহু আলাদা আলাদা শেপ আছে, বা 4টে বাহু আলাদা আলাদা শেপ আছে, মানে কম বেশি মাপ আছে, সেসব ক্ষেত্রে দেখা যায় যে ওই সব জায়গাগুলোতে বিল্ডিং করতে গেলে খরচটাও কিন্তু অনেকটা বেশি হয়। বা বলতে পারি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে আপনি স্কোয়ারটাকে প্রেফার করলে আরও সবচেয়ে ভালো হয়, কারণ স্কোয়ারে অনেকটা পরিমাণ কম খরচ হয়। পেরিফেরি দিক দিয়ে দেখতে গেলে স্কোয়ারের পেরিফেরি দিক দিয়ে একই এরিয়ার রেক্ট্যাঙ্গুলার এবং স্কোয়ারের মধ্যে যদি আমি পেরিফেরিটা দেখি, মানে আউটার লাইনটা যদি দেখি, যোগফল দেখি, যখন যোগ করব আউটার লাইনটা, তখন দেখা যাবে স্কোয়ারের পেরিফেরিটা অনেকটাই কম।
অর্থাৎ আপনি বুঝতে পারছেন, যদি সেক্ষেত্রে যদি টাই বিম, যদি পেরিফেরি টাই বিম হয়, পেরিফেরি আমার প্লিন বিম বা রুট বিম হয়, ভেতরেও তো বিম থাকবে, কিন্তু পেরিফেরিটা বিমের ক্ষেত্রে যখন দেখছি, যখন লেন্থটা কম হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে, অর্থাৎ বিমের ক্ষেত্রে লেন্থ কম হবে, অর্থাৎ আপনার অনেকটা কিন্তু পয়সা বা টাকা পয়সা সেভিংস হয়ে যাবে, অর্থাৎ ইকোনমিক হবে আপনার বাড়িটা। এইটা হলো দ্বিতীয় পয়েন্ট। আরেকটা কথা বলবো, যে যখন জমি কিনছেন বা জমি প্লট যেখানে বা যেই জায়গায় বাড়ি করবেন ভাবছেন, সেই জায়গাটা যেমন রাস্তার গা ঘেঁষে হয়, মানে 10 ফিট মিনিমাম, যেমন 6 থেকে 10 ফিট একটা রাস্তা থাকে, যাতে গাড়ি বা কিছু ট্র্যাক্টর ট্রলি জাতীয় কোনো গাড়ি যেতে পারে, যাতায়াত করতে পারে, মানে মাল ট্রান্সপোর্ট করার জন্য। তাহলে কিন্তু আপনার খরচটা কিন্তু অনেকটাই সেভিংস হবে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্টে আমি যখন আসবো, তখন বলবো অযথা বাড়ির হাইট বেশি করবেন না। বাড়ির হাইট অনেকেই 12 ফিট করে দেয়, বা 11 ফিটের উপর 12 ফিট করে দেয়। সে 12 ফিটটা করতে যাবেন না। যদি আপনার বাজেট যদি লো থাকে, মানে বাজেট যদি কম থাকে, তাহলে কিন্তু আপনি অযথা বাড়ির হাইট বেশি করতে যাবেন না। বাড়ির হাইট 10 থেকে 11 ফিটের মধ্যে করুন, কোনো অসুবিধা নেই। হয়তো আপনি ভাববেন যে আমরা একটু উঁচু করলাম, টেম্পারেচারটা মানে গরমটা কম লাগবে, সেটা ঠিক আছে, 12 ফিটের সময় জন্য করছেন, ফল সিলিং বসাচ্ছেন, আলাদা ব্যাপার। এক্ষেত্রে আমি যদি কম খরচ, আপনার খরচটাও কমাতে চাইছেন, অথচ বাড়িটা হাইট বাড়াচ্ছেন, তাহলে কিন্তু খরচ কমানো যাবে না। যখন আপনি 1-1.5 ফিট এইভাবে কমিয়ে দিবেন, 10 ফিটের মধ্যে রাখবেন, তখন কিন্তু 10 ফিটের মধ্যে, 10 থেকে 11 ফিটের মধ্যে রাখবেন, তখন কিন্তু আপনার খরচটা অনেকটা কমে যাবে। এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট বলবো, যে আপনি স্ল্যাব যখন শাটারিং খুলছেন, স্ল্যাব ঢালার পর যখন শাটারিং খুলছেন, তখন কিন্তু দেখবেন যে প্লাস্টিক অনেক স্ল্যাবের নিচে থাকে। এই প্লাস্টিক বা কাঠের টুকরো যেগুলোকে দ্রুত রিমুভ করতে হবে। স্ল্যাব খুলছেন একদিকে, আমি কিন্তু প্লাস্টিকটাও একদিকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করছেন, ছাড়াচ্ছেন, তাহলে কী হবে, তাড়াতাড়ি উঠে যায় ওই প্লাস্টিকটা কিন্তু পরিষ্কার করতে খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার থাকে। কারণ দিন সাতেকের মধ্যে শাটারিং খুলে দেওয়ার দিন সাতেকের মধ্যে যখন আপনি প্লাস্টিক খুলছেন, তখন কিন্তু আর উঠছে না। কারণ কি, ওইটা বাতাসের মধ্যে চিপকে গিয়ে, ওই বাতাস খেয়ে যাওয়ার পর আপনার ওই প্লাস্টিকটা আর তখন ছাড়ার চান্স মানে হয় না। তখন আপনাকে গ্রাইন্ডার ব্লেড দিয়ে বা বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে ওইটাকে উঠাতে হয়, যে কারণ প্লাস্টার করলে তখন প্লাস্টার ছেড়ে যাবে, এই একটা ভয় থাকে। এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে প্লাস্টিক আপনাকে দ্রুত সরিয়ে ফেলতে হবে, বা কাঠের টুকরো যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে হবে। তাহলে কিন্তু লেবারের কস্ট অনেকটাই কিন্তু বেঁচে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 5 নম্বর পয়েন্টে বলো, বালির গাড়ি মেজারমেন্ট করার সময় সাপ্লায়ারের ধার থেকে সতর্ক থাকতে হবে। কারণ সাপ্লায়াররা আপনাকে কী করবে, যে যখন বালির গাড়ি মেজারমেন্ট করবেন, তখন কিন্তু লেন বেরোত হাইটের পর যখন সেফটি বার করবেন, তখন কিন্তু ওই ইঞ্চি দিয়ে যে একটা হিসাব থাকে, সেফটি যখন বের করছেন, তখন কিন্তু আপনি হয়তো জানেন না, আপনি হয়তো এই ব্যাপারে অতটা সচেতন না, কিন্তু আপনাকে তখন ঠকিয়ে দেওয়ার চান্স থাকে। আমার পার গাড়িতে ওরা 10 থেকে 12,000 পর্যন্ত টাকা আপনাকে ঠকাতে পারে। এইটা কিন্তু আপনার ধারণা নেই, কারণ সেফটির ভলিউমটা এমনভাবে বাড়িয়ে দেয়, আপনি কিন্তু ধারণা করতে পারবেন না। কিন্তু এটা কিন্তু খেয়াল করতে হবে, কীভাবে আপনার বালির গাড়ি মেজারমেন্ট হচ্ছে। যারা একটু সচেতন তারা তো ঠিকই আছে, আমার একটা এই নিয়ে ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারেন কীভাবে বালি গাড়ি মেজারমেন্ট করতে হয়। 6 নম্বর পয়েন্ট বলবো, মেটাল ওয়েস্টেজ থেকে সতর্ক থাকুন। বালি, পাথর বা সিমেন্ট এইসব ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, যে যতটা কম পরিমাণ ওয়েস্টেজ হয় এটাও না, ওয়েস্টেজ কম যতটা হয় সেটাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমি ধরুন সিমেন্টের কথা বলছি, আপনি 100 ব্যাগ সিমেন্ট কিনেছেন, বাজারের থেকে 100 ব্যাগ সিমেন্ট কিনে বাড়ির একটা মেঝেতে রেখে দিয়েছেন। আপনার 15 দিন বাদে দেখালো ওই মেঝেতে, বিশেষ করে বর্ষাকালে, রসটা মাটির থেকে টেনে ওই সিমেন্ট কী করলো, রসটা টেনে সিমেন্টের নিচের লেয়ারে যতগুলো সিমেন্ট বস্তা ছিল সবগুলো শক্ত হয়ে গেল, এমনকি নিচের লেয়ার থেকে 2-3টে লেয়ার পর্যন্ত শক্ত হয়ে যায়। এটা কিন্তু আপনি করবেন না। আপনি হয় সিমেন্টটা বাজার থেকে 5টা ব্যাগ করে নিয়ে আসেন, হয়তো আপনি হয়তো ভাবেন ট্রান্সপোর্টের জন্য একটা আপনার সমস্যা হতে পারে, যে প্রতিবারে একটা গাড়ি মানে কম করে নিয়ে আসছি, তাতে হয়তো কম মানে টাকাটা বেশি লাগছে। আপনি হয়তো তাহলে কিন্তু গাড়িতে যদি স্টক করে রাখেন 100 ব্যাগ 200 ব্যাগ, তাহলে কিন্তু একটা প্ল্যাটফর্ম 1 থেকে 1.5 ফিটের মতো উঁচু করে তার মধ্যে কাঠের উপর পাটাতন করে বস্তা রাখুন, তাহলে কিন্তু অসুবিধা হবে না। এবং চারদিকে প্লাস্টিক ঢাকা দিয়ে দেন। এইটা একটা করতে পারেন সিমেন্ট তাহলে ওয়েস্টেজটা কম হবে। বালি পাথরের কথা বলবো সেম, যখন বালি এখন দাম বেশি খুব, এই মুহূর্তে বালি যখন ফেলবেন, আপনার বাড়ি যখন যেখানে করবেন তার পাশের জায়গাটাতে একটা প্লাস্টিক বা ত্রিপল জাতীয় জিনিস বিছিয়ে দেবেন, তাহলে কিন্তু বালিটা কিন্তু কম খরচ, মানে কম ওয়েস্টেজ হবে, মাটির মধ্যে দেবে যাবে না। পাথরের ক্ষেত্রেও সেম বলবো, যতটা পরিমাণ চেষ্টা করবেন এইভাবে কাজ করতে, তাহলে কিন্তু ওয়েস্টেজ কিন্তু কম হবে, তাহলে কিন্তু আপনার কাজটাও ভালো হবে। অযথা
এই মাল মেটালস থেকে ওয়েস্টেজ থেকে আপনি মানে নিজেকে সতর্ক রাখতে পারবেন এবং আপনি পয়সার দিক থেকেও আপনি কিন্তু টাকা পয়সা দিতে অনেকটা সেফ থাকতে পারবেন। এই হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে বলবো সিমেন্ট কেনার সময় অযথা ব্র্যান্ড সিমেন্টের দিকে না ঝোঁকাই ভালো। ব্র্যান্ড সিমেন্ট এটা প্রমোশনাল ভিডিও না, কিন্তু আমি এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও না, আপনার ব্যাপার। কিন্তু আমি আমার মতামত বলবো ব্র্যান্ড সিমেন্টের ক্ষেত্রে অনেকেই ব্র্যান্ড সিমেন্ট কিনছেন। আমি বলবো লোকাল প্রচলিত যে অনেক সিমেন্ট আছে বাজারে, ব্র্যান্ড সিমেন্ট ছাড়াও ব্র্যান্ডের যে সিমেন্ট থাকে সেগুলো ছাড়াও অনেক সিমেন্ট আছে যেগুলো আইএসও কোম্পানি, এবং সেই সিমেন্টগুলো ট্যাগ লাগানো থাকে, আপনি লক্ষ্য করতে পারবেন। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারাই সেগুলো পরীক্ষা করে বেরিয়ে এসছে। 19-20 হয়তো 19-20 তাদের কোয়ালিটি দিক দিয়ে হতে পারে ব্র্যান্ডেড কোম্পানি সিমেন্টের ক্ষেত্রে। কিন্তু আমি বলবো যে এইগুলো কিনলে আপনি 20 থেকে 30 টাকা পর্যন্ত সেভিংস করতে পারেন পার ব্যাগে। এবং এই সিমেন্টগুলোতে আপনি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো দেখে নেবেন, ভয় থাকার কোনো কারণ নেই। ওপিসি, পিপিসি, পিএসসি এইসব যে লেখা গ্রেড, সিমেন্টের গ্রেডগুলো সেগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার ভয় থাকার কোনো কারণ থাকবে না। কারণ যে প্রচলিত যে সিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু 20 টাকা থেকে 30 টাকা কিন্তু কম থাকে পার ব্যাগ, মানে ব্র্যান্ডেড সিমেন্টের থেকে। তাহলে আপনি কিন্তু এখানে অনেকটা সিমেন্ট কিন্তু মানে সিমেন্টের ব্যাগ কেনার সময় অনেকটা কিন্তু কস্ট বাঁচিয়ে নিতে পারবেন। এবং পিপিসি, ওপিসির ক্ষেত্রে যে একটা ব্যাপার আছে, এই ভিডিও নিয়ে সংক্রান্ত ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আমি বলবো যে ওপিসি ব্যাগের সিমেন্টের রেট পিপিসির থেকে বেশি, তাহলে চেষ্টা করেন পিপিসি দিয়ে সিমেন্ট মানে কাজটা করার। পিপিসি দিয়ে অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় কাজ করানো যাবে, এবং পিপিসিটা ওভারঅল ভালো, কম রেট কিন্তু ওভারঅল ভালো, এটা কিন্তু দেখতে পারেন। এই হলো সিমেন্টের ব্যাপার। 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হলো রড কেনার সময় অযথা ব্র্যান্ডেড কোম্পানির যে সিমেন্ট রড সেগুলো দিকে না ঝুঁকে লোকালি অনেক ভালো রড পাওয়া যায়, সেগুলো কিন্তু নিতে পারেন। একতলা দুতলা বাড়ির ক্ষেত্রে আপনারা কিন্তু মানে ব্র্যান্ডেড একদম রড নিচ্ছেন, ব্র্যান্ডেড কোম্পানির রড কিনছেন, সেটা কিন্তু না নিলেই ভালো। অযথা এগুলো কিন্তু পয়সা বেশি খরচ, কারণ পার কেজিতে 15 টাকা থেকে 10 টাকা থেকে 15 টাকা কম থাকে। এবং আপনি অবশ্যই দেখে নেবেন, ট্যাগটা দেখে নেবেন। ট্যাগ যদি থাকে লোকাল কোম্পানি যে রড থাকে সেগুলো ট্যাগ দেখে নেবেন, এবং ট্যাগে আইএসও কোম্পানি আইএসও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোম্পানি যে থাকে সেটা ট্যাগ, এবং টিএমটি বা এফি 500D এইগুলো লেখা থাকলেই আপনি বুঝবেন যে এগুলো আপনার অসুবিধা হবে না বাড়ি তৈরির ক্ষেত্রে। তো তবুও বলবো আপনার যদি লো বাজেট থাকে তাহলে কিন্তু এইগুলোর দিকে ঝুঁকবেন। আপনি যদি বলেন যে না আমার ব্যাপার, আমি ভালো ব্র্যান্ডেড রড কিনবো, ভালো ব্র্যান্ডেড সিমেন্ট কিনবো, সেটা আপনার ব্যাপার। তো লো বাজেট মধ্যে কাজ করতে হলে বা আপনার পয়সা বাঁচাতে হলে এইগুলো কিন্তু করবেন, তাহলে কিন্তু অনেকটা সেভ থাকতে পারবেন, অসুবিধা হবে না। 9 নম্বর পয়েন্টে বলো ফ্রন্ট এলিভেশন বা সামনের দিকে যখন বাড়ি করছেন, মানে ডিজাইন, সেই বাড়িটা যখন করছেন তার নকশা বা ডিজাইনগুলো সামনের দিকের যতটা সিম্পল হয়, সাধারণ যতটা সিম্পল হয় সেই ততটাই ভালো। বিনা কারণে বিনা কারণে একটা ক্যান্টিলার বাড়ি দিচ্ছেন এবং তারপর একটা ডিজাইন করছেন, বিনা কারণে আপনি হয়তো দেখতে ভালো হবে তার জন্য হয়তো ভাবলেন যে একটা বিট করি, সেক্ষেত্রে ডবল প্লাস্টার চড়াতে হবে। প্রথম দিন একটা প্লাস্টার করছেন, তারপর দিন আবার প্লাস্টার করছেন। এই যে এক্সট্রা মশলা লাগছে, এক্সট্রা লেবার লাগছে, এক্সট্রা মিস্ত্রি লাগছে, সেগুলো কিন্তু এক্সট্রা। এগুলো কিন্তু সিম্পল ডিজাইন যদি করেন তাহলে কিন্তু বাড়িটা দেখতেও ভালো হবে। ওই ইঞ্জিনিয়ার দিয়ে যখন হায়ার করছেন, ওই ইঞ্জিনিয়ারকে যখন বলবেন তখন তিনি ঠিক করে দেবেন আপনার বাড়িটা এইরকম হলে ভালো লাগবে, এইরকম হলে আরও ভালোর থেকে ভালো হবে এবং পয়সাটাও কম খরচ হবে। তো এই হলো 9 নম্বর পয়েন্ট, এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। 10 নম্বর পয়েন্ট বললো লাল ইটের পরিবর্তে এসিসি বা ফ্লাই অ্যাশ ব্রিক যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই কম খরচ হবে। ফ্লাই অ্যাশ যদি বাজারে পাওয়া যায় বা এসিসি সিমেন্ট যদি ব্রিক পাওয়া যায়, ব্লক পাওয়া যায়, তাহলে কিন্তু লাল ইটের থেকে এইগুলো ইউজ করলে খরচও কম, মেটেরিয়ালসের খরচও কম, সব দিক থেকে খরচ কম, ইকোনমিক হবে। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে লাল ইট ব্যবহার করতে হবে, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু যদি পাওয়া যায় এই ফ্লাই অ্যাশ ইট, অবশ্যই বলবো লাল ইটের থেকে ফ্লাই অ্যাশ ইটটা ব্যবহার করুন, তাহলে অনেক কম খরচে আপনি বাড়ি বানাতে পারবেন। 11 নম্বর পয়েন্টে বলবো 11 নম্বর পয়েন্টে যেটা আসবো পরবর্তী পয়েন্ট, যেটা গাঁথনির কাজে 10 ইঞ্চি পরিবর্তে 5 ইঞ্চি গাঁথনি করতে পারেন। যদি আমরা ফ্রেম স্ট্রাকচার বাড়ি হয়, অর্থাৎ কলাম দিয়ে বাড়ি করেছেন, বিম দিয়ে বাড়ি করছেন, সেক্ষেত্রে আপনি বাইরের পেরিফেরি 10 ইঞ্চি হয়তো গাঁথলেন, কিন্তু ভেতরে পেরিফেরি পার্টিশন ওয়াল 5 ইঞ্চি অবশ্যই গাঁথবেন।
পেরিফেরিটা 10 ইঞ্চি গাঁথলেন, 5 ইঞ্চি ভেতরে পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি করবেন, তাহলেই কিন্তু আপনার খরচটা অনেকটা কমে যাবে। 5 ইঞ্চি আউটার করতে পারেন, কিন্তু সেটা কোনো ব্যাপার না, সেটা ভয়ের কোনো ব্যাপার না। কিন্তু ওই ওয়েদারে একটা ব্যাপার, বর্ষাকালে হয়তো জল লিকেজ করছে, জলের শোষ করছে, বা গরমকালে গরম লাগছে, ঠান্ডার সময় বেশি ঠান্ডা, শীতের সময় বেশি ঠান্ডা লাগছে ঘরের ভিতরে, এইগুলো কিন্তু 5 ইঞ্চি গাঁথনিতে প্রবলেম থাকে। কিন্তু ওভারঅল বলতে পারবো যে কম খরচে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি করা যায় যদি ফ্রেম স্ট্রাকচার বাড়ি থাকে, বা আমি বলবো সবচেয়ে ভালো 10 ইঞ্চি আউটার করেন, কিন্তু পার্টিশন 5 ইঞ্চি করেন, তাহলে কিন্তু অনেকটা ইটের খরচটা অনেকটা কমে যাবে, মশলার খরচ অনেক কমবে। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। 12 নম্বর পয়েন্ট বলবো, জানালা দরজার ক্ষেত্রে কিছু লক্ষণীয় ব্যাপার আছে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কাঠের দরজা এখন, শাল সেগুনের দরজা যখন বা ফ্রেম বানাচ্ছেন, সেক্ষেত্রে এখন খুবই রেট বেশি, এগুলো কিন্তু হাত দেওয়া যায় না। এক্ষেত্রে বলো জানলার ক্ষেত্রে আপনি এখন সহজ যে অনেক কম খরচে অ্যালুমিনিয়াম ফ্রেমের জানলা বানান, স্লাইডিং ডোর বানান, কোনো অসুবিধা নেই। বা দরজার ক্ষেত্রে বলবো যে ফ্ল্যাশ ডোর যেগুলো আছে 3-4 হাজার টাকায়, 5 হাজার টাকায়, যেগুলো ভালো ভালো ফ্ল্যাশ ডোর পাওয়া যায়, ভালো নকশার ভালো ডিজাইনের ফ্ল্যাশ ডোর, দেখতেও ভালো, সেগুলো বানান, সেগুলো ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, লাগাতে পারেন বাড়িতে, অবশ্যই আপনার খরচ অনেকটা কমে যাবে। 4 নম্বর পয়েন্ট বলবো, ইলেকট্রিক ওয়্যারিংয়ের সময় অযথা এক্সট্রা পয়েন্ট, বাড়িতে এক্সট্রা পয়েন্ট যাতে না হয়, অর্থাৎ সুইচ পয়েন্ট, এক্সট্রা পয়েন্ট বলতে সুইচ পয়েন্টটাকে এক্সট্রা পয়েন্ট বলছি, এগুলো যাতে বেশি না হয় সেগুলো লক্ষ্য রাখতে হবে। সুইচ পয়েন্ট যত বেশি হবে, ইলেকট্রিক মিস্ত্রি বা যারা কাজ করছে তাদের বেশি, তাদের চার্জ বেশি, অর্থাৎ পয়েন্ট হিসেবে যেহেতু ওদের বিল হয়, তো সেগুলো যদি করতে চান, এক্সট্রা পয়েন্ট করছেন, তাহলে এক্সট্রা তার লাগছে, এক্সট্রা সুইচ লাগছে, এক্সট্রা আপনার কী বলে ওর মধ্যে আর পাইপ লাগছে, এগুলো কিন্তু এক্সট্রা সব লাগে, এক্সট্রা চার্জ লাগছে, মিস্ত্রি লাগছে, এগুলো কিন্তু যতটা পারবেন যতটা রিডিউস করা যায়, আপনার প্রয়োজন যতটুকু অতটুকু করুন। ডবল ওয়ে সুইচ বাড়ির মধ্যে বা এগুলো করবেন না, ও করতে গেলে কিন্তু আপনার নিজেরই খরচটা বেশি হয়ে যাবে। আপনি হয়তো বুঝতে পারবেন, হয়তো ভাবলেন যে হ্যাঁ ডবল ওয়ে সুইচ করি, বা পয়েন্ট বেশি বাড়াই, এখানে চার্জিং পয়েন্ট করি, এখানে চার্জিং পয়েন্ট করি, এগুলো করবেন না। একটা ঘরে একটাই পয়েন্ট করুন, একটা জায়গাতেই করেন, একটা পয়েন্টে, একটা বাড়িতে রুমে একটা বোর্ডই করেন, 2-3টে বোর্ড অযথা করতে যাবেন না, খরচ কিন্তু বেশি হয়ে যাবে। 14 নম্বর পয়েন্টে বলবো, বারবার প্ল্যান বা ডিজাইন চেঞ্জ করবেন না। কাজ করতে করতে হঠাৎ করে আপনার মাথায় আসলো যে না, বাড়িটা এই 5 ইঞ্চি হয়তো 3 ফিট গাঁথনি হয়ে গেল, হঠাৎ করে মনে আসলো, রাত্রিবেলা ঘুমোচ্ছেন, সকালবেলা বলছেন যে আমি ভেঙে দিই, আমি নতুন করে এই জায়গাটায় মিস্ত্রির সঙ্গে আলোচনা করছেন, এই জায়গাটা করলে ভালো হবে কি হবে না, ভেঙে দাও, আমি এখানে একটা রুম বের করতে চাইছি, বা এখানে আমি ডাইনিংটাকে বড় করতে চাইছি, বা ডাইনিংটার সঙ্গে আমি একটা কিছু অ্যাটাচ কিচেন করতে চাইছি, বা বাথরুম করতে চাইছি, এক্সট্রা বিভিন্ন রকম, বা ঘরের সামনে হয়তো অ্যাটাচ বাথরুম করতে চাই, এগুলো করতে যাবেন না। যা করবেন, আগেই ইঞ্জিনিয়ারকে হায়ার করেছেন, ইঞ্জিনিয়ারকে দিয়ে বা আর্কিটেক্টকে দিয়ে বা আগেই প্ল্যানটাকে পাস করে নিলেন, প্ল্যানটা করে নেওয়ার পর আপনি স্যাটিসফাই হয়ে গেলেন, তারপরে কাজটা করুন। আর ভাঙাভাঙি কোনো সিন নেই, তাহলে কিন্তু খরচটা কিন্তু বেড়ে যাবে এইভাবে করতে গেলে। 15 পয়েন্টগুলো, বিশ্বস্ত লেবার কন্ট্রাক্টর দিয়ে কাজ করুন। বিশ্বস্ত লেবার কন্ট্রাক্টরকে অবশ্যই কাজ করাবেন। বিশ্বস্ত লেবার কন্ট্রাক্টর দিয়ে কাজ করলে কী হবে, আপনার কাজটার ভালো যাতে হয় সেটা দিয়ে লক্ষ্য রাখতে পারবেন ভালোভাবে, যাতে মাল মেটেরিয়াল ওয়েস্টেজ হচ্ছে না, বিশ্বস্ত লেবার কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করছেন, মাল মেটেরিয়াল ওয়েস্টেজ যাতে কম হয় সেটা দিয়ে লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সা তো অযথা হয়তো বেশি আপনার কাছে তুলে নিচ্ছে না, সেগুলো লক্ষ্য রাখতে হবে। হয়তো বেশি তুলে নিল, 2 লাখ টাকা কন্ট্রাক্ট হচ্ছে, দেখালো কাজ শেষে সে 2.5 লাখ টাকা উঠিয়ে নিয়েছে, ছাদের ঢালাই এসেছে, বাকি প্লাস্টার গাঁথনি তো আছে, এইগুলো যাতে না হয়, তাহলে কিন্তু আপনি টাকা আর ফেরত পাবেন না ওনাদের কাছ থেকে। এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এগুলো কিন্তু অনেক ঘটনা হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছি যে টাকা পয়সা বেশি উঠিয়ে নিচ্ছে অনেক মিস্ত্রি, এগুলো কিন্তু হচ্ছে। আপনাকে ঠিকভাবে আপনাকে রেট করে আপনাকে কাজটা এগোতে হবে, এবং টাকাটাও সেভাবে দিতে হবে, এবং সেই মিস্ত্রির সাথে ভালোভাবে বোঝাপড়া করতে হবে। এইগুলো হলো আমার 15 পয়েন্ট। এই পয়েন্টগুলো কিন্তু আপনি ফলো করলে অবশ্যই আপনি একটা বাজেটের মধ্যে বাড়ি বানাতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না যে আপনার যতটুকু বাজেট ছিল তার মধ্যেই করতে পারবেন। আর একটা লাস্ট পয়েন্ট বলবো, যেটা টাইলস বা ফ্লোরসে যখন টাইলস বসাবেন, সেটাও কিন্তু দেখবেন ব্র্যান্ডেড কোম্পানি, অযথা টাইলস বসিয়ে লাভ নেই। সেক্ষেত্রে নন ব্র্যান্ডেড অনেক লোকাল টাইলস পাওয়া যাবে, এবং একই কালারের টাইলস সব বাড়িতেই বসান, তাহলে কি ওয়েস্টেজটা কম হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা বলতে ভুলে গেছিলাম। এটা 16 নম্বর পয়েন্ট বলতে পারেন। এই পয়েন্টটাও আপনাকে খেয়াল করতে হবে। অযথা মার্বেল বসাবেন না, মার্বেল কিন্তু 100 থেকে 200 টাকা পার স্কোয়ার ফিটে রেট হয়, টাইলসে সেখানে 40 টাকায় পেয়ে যাবেন স্কোয়ার ফিটের খরচ।
তো সেক্ষেত্রে অর্ধেকের কম খরচ। অযথা মার্বেল বসাতে যাবেন না, যে আমার স্বপ্ন ছিল মার্বেল বসানো, আর আমার বাজেটটাই কম, তার মানে মার্বেল বসানো স্বপ্ন দেখার কী দরকার আছে? বাড়িটা তৈরি হয়েছে, একটা সুন্দর বাড়ি হচ্ছে, সেটাই বিশাল একটা সুন্দর মানে থাকার উপযুক্ত একটা বাড়ি হচ্ছে, সেটাই বিশাল। আপনি টাইলস বসান না, কোনো অসুবিধা নেই, কী দরকার আছে মার্বেল বসাতে গিয়ে? হ্যাঁ, আপনার যদি বাজেট থাকে অবশ্যই মার্বেল বসান, আমার কিন্তু সেক্ষেত্রে মানা করার কোনো অধিকার নেই। যদি বাজেট থাকে, যদি পয়সা থাকে, তাহলে বলবো মার্বেল বসান, বেশি পয়সা খরচ করুন। তো যাই হোক বন্ধুরা, এই হলো আপনাদের জন্য 15টা 16টা টিপস পয়েন্ট। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওটি ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।